এখন হয়েছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তুমি যে অল্টার আর দিলেও রেকর্ড হওয়ার কথা, হচ্ছিল না কেন বুঝলাম না। ওকে, আচ্ছা, এই যে ফলস নেগেটিভ আর পজিটিভের এই অংশটুকু তো ঠিক আছে, তাই না? আমরা এটা তো ফর্মুলেশন থেকে পেয়েছিলাম, এটা নিয়ে আমাদের কনফিউশন থাকার কথা না। আর আমি বলে নেই, তারপর শিমলা বোধহয় একটা প্রশ্ন করছিল, নাকি নরিন, বুঝতে পারছি না, দুজনের মধ্যে একজন। আমি এটা নিয়ে পরে কথা বলছি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, যে আমি এটা লিখে দিয়েছি, গত ক্লাসে লিখছিলাম না, তো না লেখার কারণে আর একটু বেশি কনফিউশন তৈরি হয়েছিল, মনে থাকছিল না। যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে হচ্ছে ফলস পজিটিভ হচ্ছে 5%, আর ফলস নেগেটিভ হচ্ছে 10%, আর রিয়েলি পেশেন্ট হচ্ছে 1%। রিয়েলি পেশেন্ট মানে হচ্ছে আসলে দেখা গেছে যে এই ধরনের পেশেন্ট অন ট্রু এভারেজে পজিটিভ স্যার। না, ট্রু পজিটিভ না, ট্রু পজিটিভ জিনিসটা আলাদা। হ্যাঁ, মানে আমরা টেস্টের সাথে ট্রু পজিটিভের সম্পর্ক, আর এটা হচ্ছে রিয়েল ডেটা, যে সবসময় 1% পেশেন্ট থাকবে, এটা একটা ডেটা, এটা ট্রু ফলসের সাথে না। ট্রু পজিটিভ বা ফলস পজিটিভ এটা টেস্টের রেজাল্টের সাথে। হ্যাঁ, এই 1%টা টেস্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট, মানে 1% অলওয়েজ এটা থাকবে, এটা ট্রু আর কি। হুম, আর যদি একদম 100% ট্রু পজিটিভ হয়, কোনো ধরনের ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ না থাকে, তাহলে তো 1% কোইনসাইড করে যাবে, দুটো রেজাল্ট একই রকমই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে একদম বেস্ট কেস আর কি। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, সেটা বেস্ট কেস। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ফলস নেগেটিভ 10%, ফলস নেগেটিভ 10% এর কথাটার অর্থ কি? কাদের জন্য ফলস নেগেটিভ? মানে যারা আসলে পজিটিভ হওয়ার কথা ছিল, তাদের রেজাল্টটা নেগেটিভ হয়েছে, সেটা তো ফলস নেগেটিভ, তাই না? ফলস নেগেটিভ মানে নেগেটিভ না আসলে। জি স্যার। তাহলে ফলস নেগেটিভ মানে কি? যারা আসলে পজিটিভ, হ্যাঁ, তাদের মধ্যে একটা অংশকে বলতেছে যে আপনারা ফলস, মানে বলছে রেজাল্টটা নেগেটিভ, তাই তো? ফলস নেগেটিভ মানে হচ্ছে আসলে রিয়েলি নেগেটিভ না। তার মানে যারা পজিটিভ স্যার, পেশেন্ট। হ্যাঁ, বলো। স্যার আমার কোশ্চেনটা এখানেই ছিল, অর্থাৎ আচ্ছা, বলো। ফলস নেগেটিভের যে 10% আর এটা নিশ্চয়ই ওই মোট যতজন রোগী আছে তাদের উপর না, মানে না না যতজনের না 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 না, তাদের উপরে না। এটা যতজনের নেগেটিভ হ্যাঁ, রিপোর্টটা আসবে তার 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 উপরে। 10%। তাদের। হ্যাঁ, তাদের 10%। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখানে দেখো, যে এখানে যদি 10 জন পেশেন্ট থাকে আর 10% যদি ফলস নেগেটিভ হয়, তার মানে 10 জনের মধ্যে 10% কে বলতেছে যে আপনাদের সমস্যা নাই, মানে আপনার হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটা হচ্ছে ফলস নেগেটিভ, তাই না? হ্যাঁ স্যার। ওই যে তারিখ কি আছে আজকে নাকি নাই জানি না, তারিখই তো প্রশ্ন করছিল বারবার, নাই বোধহয় আছে। ইজ ইট ক্লিয়ার নাও? ফলস নেগেটিভটা কার জন্য? 10% ফলস নেগেটিভ মানে কি? নেগেটিভ কার জন্য এটা অ্যাপ্লিকেবল? ডেফিনেটলি তাদের তো পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে 10% কে বলেছে যে আপনারা নেগেটিভ, সেই জন্য ফলস নেগেটিভ। সুতরাং আমার যদি আহ, তোমার থেকে থাকে, এই 10% ফলস নেগেটিভ থেকে থাকে, তার মানে হচ্ছে এই এই যেগুলো রিয়েলি পেশেন্ট, এই যে আর মানে কি, যাদের হচ্ছে পেশেন্ট হওয়ার কথা ছিল, এবং তাদের যদি আমি পজিটিভ রিপোর্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু, মানে তারা রিয়েলি পেশেন্ট এবং তাদের পজিটিভ রিপোর্ট পাওয়ার সম্ভাবনা কত, তাহলে কত হবে? 0.1 মাইনাস করা হবে 1 থেকে, তাহলে 0.9 হবে। যদি ফলস নেগেটিভ না দিত, তার মানে কি, যতগুলো পেশেন্ট আছে তাতে টেস্ট করলে পজিটিভ রিপোর্টই আসতো। ধরো ফলস নেগেটিভ নাই, জিরো, ফলস নেগেটিভ যদি জিরো হয়, তাহলে রিয়েল পেশেন্টকে যদি টেস্ট করা হতো, তাহলে কি কখনো তার নেগেটিভ রেজাল্ট আসবে? না স্যার। কখনোই না, আসবে স্যার। না। তাহলে তখন এটা কত হবে? 1 হবে। যদি রিয়েল পেশেন্ট হয়, তার যতগুলো টেস্ট করা হবে প্রত্যেকটা রেজাল্টই 100% কারেক্ট হবে, তাহলে এটা হবে 1। কিন্তু আমরা বলেছি যে 10% এর ক্ষেত্রে রেজাল্ট ভুল আসবে, এবং এই 10% বলছে ফলস নেগেটিভ। তার মানে হচ্ছে কি, গিভেন আর প্রবাবিলিটি অফ পিভি, মানে টেস্ট পজিটিভ হচ্ছে কতজনের, পজিটিভ বলছে কতজনের, সেটা হবে 0.9। এটা কি এখন পরিষ্কার হয়েছে? জি স্যার। হুম, এটা কি শিমলা নাকি নরিন? স্যার নরিন। এবার কি ক্লিয়ার হয়েছে নরিন? জি স্যার। তুমি ছিলে না, আচ্ছা, ওকে। আচ্ছা, ফলস পজিটিভটা একই রকম। ফলস পজিটিভ মানে কি, যারা আসলে তো কাদের জন্য মানে পজিটিভ বলা হচ্ছে, আসলে তো পজিটিভ না, তার মানে যেসব নেগেটিভ হওয়ার কথা ছিল তাদের মধ্যে 5% হচ্ছে ফলস পজিটিভ আসবে, ঠিক না? একই রকম ঘটনাটা, একই রকম।
সুতরাং আমরা এখানে এখন 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 মনে হয় পরিষ্কার হওয়ার কথা যে এই পার্টটা হচ্ছে 0.9, এই যে পিভি গিভেন আর, তাহলে 0.9, আর এটা তো 1%, মানে রোগী হওয়ার সম্ভাবনা রিয়েলি হচ্ছে 0.1%। পিভিআর এটাও একই রকম, আর এটা হচ্ছে ফলস পজিটিভ হচ্ছে 5%। তার মানে হচ্ছে যারা না আর কি রোগী না, হ্যাঁ রোগী নার ক্ষেত্রে ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে 5%, 100টার মধ্যে 5টা আর কি। আর যতগুলো আছে তাহলে নেগেশন অফ আর হবে 0.99, তাহলে হচ্ছে 15.4%, তাই না? এটা কি ক্লিয়ার এখন? করার সমস্যা আছে? না স্যার। আর কোনো সমস্যা নেই। এবার ধরো আমি প্রথম টেস্টটা পেলাম হচ্ছে একটা পজিটিভ রেজাল্ট দিয়েছে, কিন্তু আমি নিশ্চিত হতে পারছি না যে আমাকে পজিটিভ বলার পরেও আসলে রিয়েলি আমি পজিটিভ নাকি পজিটিভ না। প্রথম টেস্টে আমাকে পজিটিভ বলেছে, তারপরে আমি নিশ্চিত হতে পারছি না, কারণ আমি এই ম্যাথমেটিক্যালি ফর্মুলেশনে দেখতে পাচ্ছি যে আমাকে পজিটিভ বলার পরেও, হ্যাঁ আমি যেখানে বলেছে পজিটিভ, আমার রিপোর্ট বলেছে পজিটিভ পিভি, কিন্তু রিয়েলি আমার অসুখ হওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র 15% রাফলি। সুতরাং আমি দ্বিতীয়বার যদি টেস্ট করি, হ্যাঁ পজিটিভ হওয়ার পরে, তার মানে কি এটা কন্ডিশনাল প্রবাবিলিটি হয়ে গেল যে প্রথমবার কিন্তু পজিটিভ রিপোর্ট পেয়েছি, পাওয়ার পরে আবার দ্বিতীয়বার পজিটিভ হওয়ার সম্ভাবনা কত? প্রথমবার পজিটিভ পেয়েছি, তারপরে আবার দ্বিতীয় পজিটিভ হওয়ার সম্ভাবনা কত? তার মানে কি হবে, ওই যে আমরা গুণ দিতাম, মনে আছে 1/4 1/4 বা 1/6 1/6 যে গুণ দিয়ে চলে এসেছিলাম। সুতরাং প্রথমবার পজিটিভ এবং দ্বিতীয়বার পজিটিভ, মানে যে ওইসের মতো, ওই যে কয়েন টসের মতো চিন্তা করতে পারো, যে প্রথমবার হেড হলো সেটা হচ্ছে 1/4 হ্যাঁ হাফ, সুতরাং দ্বিতীয়বার হেড হওয়ার সমান কতটুকু? আবার 1/2, তাহলে কি 1/2 ইন্টু 1/2, ব্যাপারটা এভাবে গুণ দিই আমরা, তাই না? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 0.9 ইন্টু 0.9, হ্যাঁ বাকিগুলো সব আগের মতনই, কোনো নাই, চেঞ্জ নাই। এরপরে রেজাল্ট হচ্ছে 77%। তার মানে হচ্ছে আমি যদি দুইবার টেস্ট করি এবং দুইবারই পরপর পজিটিভ আসে, তাহলে সম্ভাবনা হচ্ছে 77%, এই অসুখটা হওয়ার সম্ভাবনা 77%। একইভাবে যদি তিনবার করি তাহলে এটা আরেকটু বাড়বে আর কি। আর সে কারণে যে করোনা টেস্টে বলা হয় না, তোমরা যে শুনে থাকো না যে যেসব ক্ষেত্রে 70% অ্যাকুরেসি আছে, হ্যাঁ সেসব ক্ষেত্রে বলতেছে যে আরেকবার টেস্ট করেন, দুইবার বা তিনবার টেস্ট করেন, টেস্ট করার পরে এটা কনফার্ম হওয়া যাবে যে আসলে আছে কিনা, যে পরপর যদি তিনবার আসে তাহলে কি ঘটনা ঘটবে। ইজ ইট ক্লিয়ার এ পর্যন্ত সবার? জি স্যার। ওকে, জি আজকে স্যার। তারিখ নাই নাকি? তারিখ নাই নাকি? আচ্ছা, এখন হচ্ছে এই ফর্মুলেশনটাই আমরা এখন যাব হচ্ছে বইয়ে যেভাবে লেখা আছে, বইয়ে আসলে খুব সংক্ষেপে লেখা আছে তো, আর সেই কারণেই আমি এটাকে একটু অন্য সোর্স থেকে আগে ব্যাখ্যা করে নিয়েছিলাম যেন বোঝার সুবিধা হয়। এখন শুধু বইটুকু আজকে বলবো তোমাদেরকে, এটা ছোট, খুবই ছোট। সেটা হচ্ছে যে আমরা যদি একটা প্রবলেম স্পেসকে, এখন ধরো আমরা আগের প্রবলেমগুলো একটু একবার জাস্ট রিভিউ করে নিই। হ্যাঁ এটা কি ছিল? এটা ছিল হচ্ছে 6টা বলের একটা প্রবলেম স্পেস, তাই না? 12টা বলের, এই 12টা বলের প্রবলেম স্পেসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি 6টা করে। তারপর আমরা বলেছি যে যদি একটা বল নীল পিক করা হয় বা হলুদ পিক করা হয়, হ্যাঁ তাহলে সেটা বিয়ন্ড থেকে আসার সম্ভাবনা কতটুকু, হলুদ তুললে কতটুকু সম্ভাবনা বা নীল তুললে কতটুকু সম্ভাবনা, এরকম ব্যাপারটা। এখানে প্রবলেম স্পেসটাকে বা স্যাম্পল স্পেসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এখন এটা যদি অনেকগুলো ভাগে ভাগ করা হয়, যদি এমন ঘটনা ঘটে যে এই অনেকগুলো ভাগ করা আছে, হ্যাঁ কে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তাদের মধ্যে কিন্তু কোনো কমন নাই, কমন স্যাম্পল পয়েন্ট নাই, এরিয়া নাই, স্যাম্পল পয়েন্ট হ্যাঁ হ্যাঁ রাইট, এরিয়া নাই মানে কমন স্যাম্পল পয়েন্ট নাই, সব আলাদা ডিস্টিংক্ট সবগুলো আর কি। এরকম প্রত্যেকটা নাম হচ্ছে H1 H2 H3 H4 লাইক দ্যাট এরকম। তা আমরা যদি দুটো বলের কথা চিন্তা করি, আগের ফর্মুলাটি একটু রিকল করার চেষ্টা করো। দুটো বলের ক্ষেত্রে আমাদের কি ছিল, যে ব্লু হওয়ার চান্সটা, হ্যাঁ মানে শুধু ব্লু হওয়ার চান্স কি ছিল, সেটা হচ্ছে যে প্রবলেমটা কিরকম, যে আমি যদি একটা বল পিক করি সেটা ব্লু হওয়ার চান্স কতটুকু। এখন তো বল তো আমি দুটো বাক্স আছে, আমি যে কোনো বাক্স থেকে তো পিক করতে পারি, চোখ বন্ধ করে আমার দুই সাইডে দুটো বাক্স আছে, তাহলে প্রথম বাক্স থেকে পিক করলে সম্ভাবনা হচ্ছে 50%, আর দ্বিতীয় বাক্স থেকে পিক করলে সম্ভাবনা হচ্ছে 1/3 আর কি 33%। তাহলে বাক্সেরও একটা রোল আছে, কোন বাক্স থেকে পিক করছি, হ্যাঁ
তো সেই কারণে আমরা এটা কি বলতেছি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, প্রবাবিলিটি প্রোডাক্ট, মানে ব্লু এবং সেটা হচ্ছে ডট B1, এই দুটো মিলে একটা সম্ভাবনা, আবার আরেকটা হচ্ছে ব্লু এবং B2, এই দুটো মিলে একটা সম্ভাবনা। তো এখানে যে একটা ছিল, আমরা হচ্ছে আগে যেটা এই যে এখান থেকে এই যে এইটা দেখো, এই যে প্রোডাক্ট টার্মটা আছে, তো এই যে এই প্রোডাক্ট টার্মটা সমান সমান কি, আসলে সমান সমান হচ্ছে যে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি তার সাথে কি হয়, যে এটা গুণ হয়ে যায়, তাই না? আমরা তো প্রোডাক্ট টার্মটা বের করার চেষ্টা করতেছি, তাই না? সম্ভাব্য সমস্ত প্রোডাক্ট টার্ম, তাহলে প্রত্যেকটার জন্য এরকম হবে না? এই যে B1 এর জন্য এটা একরকম, আবার একই জিনিস হচ্ছে B2 এর জন্য। কি ঠিক আছে, একটু দেখো তো পরে। এই যে যেমন এটা কি, ইন্টারসেকশন A এন্ড B এর প্রবাবিলিটি কি, সেটা হচ্ছে B গিভেন A তার সাথে মাল্টিপ্লাইড বাই কি হবে, প্রবাবিলিটি অফ A, তাই না? তাহলে এই যে ব্লু গিভেন B, ব্লু ধরো গিভেন B, যে ব্লু ডট বি আর কি, তাহলে ব্লু ডট বি হলে কি হবে, এই যে বি আর এই যে B1, তার মানে B1, এই যে B1, এই যে এখানে এ ছিল, তারপর এখানে এ, যে এখানে এ, এখানে এ, এখানে এ, তাহলে এখানে B1, এখানে B1, আর এখানেও B1, মানে এই দুটো একই রকম থাকবে, আর দিকে থাকবে ব্লু। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন যদি এটাকে আমি এক্সটেন্ড করি, হ্যাঁ এটাকে যদি আমি এক্সটেন্ড করি, ওইটাই আর কি আমি এখানে দেখালাম আবার, এটা হচ্ছে যে B1 আসছে এখানে, প্রবাবিলিটি অফ, হ্যাঁ ইজ ইট ওকে। এখন যদি আমি এক্সটেন্ড করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে না, B1 B2 B3 থেকে Bn পর্যন্ত, তাহলে কি হবে, এই যে B1 যদি হয়, তারপরে B1 থেকে ব্লু হওয়ার সম্ভাবনা কতটুকু, B2 সম্ভাবনা কতটুকু পিক করার, এবং B2 থেকে ব্লু পিক করার সম্ভাবনা কতটুকু, এন্ড সো অন, B3 থেকে পিক করার সম্ভাবনা কতটুকু, আর B3 থেকে ব্লু পিক করার সম্ভাবনা কতটুকু, তাই হবে না ব্যাপারটা? এবং এগুলো যদি সব ইকুয়াল, মানে আনবায়াসড হয় বক্সগুলা, মানে বক্সগুলোর সাইজ শেপ যদি আনবায়াসড হয়, তাহলে যদি আমার n সংখ্যক বল থাকে, তাহলে প্রত্যেকটা বক্সের প্রবাবিলিটি হচ্ছে 1/n, ঠিক না? মানে আরবিটারি যে কোনো একটা বক্স, এবং প্রতিটা বক্সের ভিতর থেকে আবার বল তোলার যে সম্ভাবনা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা এক এক বক্সে এক এক রকম আছে, তাই না? এগুলো অবশ্যই একরকম হয়ে গেছে, B2 B3 B4 একরকম হয়ে গেছে, আলাদা হতে পারতো। ইজ ইট ওকে? স্যার, তাইলে কি বেস ফর্মুলা কি শুধু মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ক্ষেত্রে হবে, ইন্ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে না? ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে না, ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে ভাবে কাজ করবে না, আর ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে আমরা কারণ সেক্ষেত্রে তো নিচেরটা এইভাবে যোগ করে করে বের করা যাবে না। নাইট ভাবে যাবে না, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে না। ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে কিছু প্রবলেম আগে দেখিয়েছিলাম, ওটা নয় আরেকবার দেখাবো, কিন্তু এভাবে হবে না। ওই যে মনে আছে যে ওই যে দুটা কার্ডের প্রবলেম ছিল, হ্যাঁ একটা কার্ড, মানে এটা তো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো? ওটা ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে হবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না, তো কমন থাকবে। যদি কমন থাকে তাহলে প্রবাবিলিটিটা হবে হচ্ছে, এখানে একটা বোধহয় ই টার্ম আসবে আরেকটা, হ্যাঁ তখন কি বিয়োগ করে দিতে হবে? বিয়োগের টার্ম আসবে এটার সাথে, হ্যাঁ একটা বিয়োগের টার্ম আসার কথা, মানে মিউচুয়ালি থাকলে দুইবার কনসিডার করা হবে, সমস্যা তো ওই জায়গায়, তাই না? মিউচুয়ালি থাকলে আসলে আমরা একটা স্যাম্পল পয়েন্টকে একাধিক কনসিডার করি, তাই না? এটাই সমস্যা। জি স্যার। তাহলে ওই মিউচুয়াল পয়েন্টটাকে কোনো একটা, ওই প্রবাবিলিটিকে কোনো একভাবে বিয়োগ করতে হবে, কিভাবে করতে হবে এটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু মিউচুয়ালি থাকলে মানটা বেশি হয়ে যাবে, সুতরাং আমাকে বিয়োগ করতে হবে, সামহাও বিয়োগ করে দেখাতে হবে, এটা হবে না মিউচুয়ালি থাকলে, মিউচুয়ালি কমন থাকলে। যেমন ধরো আমি যদি বলি যে দুটা বাক্স ভেঙে গেছে, হ্যাঁ 10টা বাক্স ছিল, দুটা বাক্স ভেঙে কিছু মিশে গেছে, তখন সমস্যা দেখা দেবে, মানে এটা মুশকিল হয়ে যাবে।
আচ্ছা, এই জিনিসটা এখন যদি আমরা বইয়ের মতো করে লিখি, তোমরা বই পড়েছো কিনা জানি না, হ্যাঁ, এটাকে নাম দিয়েছে সবগুলো হচ্ছে H1, এক একটা ছোট ছোট যেগুলো সাবডোমেইন আর কি, HI আর কি, হ্যাঁ, মানে অনেকগুলো ডোমেন আছে। তাহলে আমরা হচ্ছে একটা হচ্ছে HI গিভেন A, তাহলে এটা আসবে নিচের দিকে, হ্যাঁ। কিন্তু আমরা দেখি আসলে কি, আমরা দেখি যে এই উপরের পার্টটা আসলে কমন, তাই না? আমরা যদি কন্ডিশনটা চেঞ্জ করি, যেমন এখানে হচ্ছে HI গিভেন A, আর এখানে হচ্ছে A গিভেন HI, দুটো ক্ষেত্রে কিন্তু উপরের পার্টটুকু কমন, এই পার্টটুকু কমন, সেজন্য আমরা ইকুয়েট করতে পারি, হ্যাঁ। এটা এই যে প্রোডাক্টটাকে, যে এইটুকু কমন, এইটা কমন, আর এই পার্টটা কমন, এটা আগে দেখেছি, যার ফলে আমরা আসলে এই দুটোকে ইকুয়েট করতে পারি সবসময়। এটাই এটা আসলে মূল ব্যাপার আর কি বেইজের ফর্মুলার। আমরা যদি দেখি, দেখো যে এইটা ছিল এইখান থেকে, যে এইটা এইখান থেকে আমরা যে দুটো আলাদা করে ফেললাম, এই যে এইচ এইচ, এটা 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 চলে আসলো উপরটুকু, যে উপরটুকু, আর এটা প্রোডাক্টে চলে গেল। এখন হচ্ছে যে আমরা এখন আমাদের কি করতে হবে, যে এইটাকে বের করতে হবে, এই যে প্রবাবিলিটি অফ প্রত্যেকটা ক্ষেত্রে আর কি, ইন্ডিভিজুয়ালি আমাকে এটা বের করতে হচ্ছে, প্রবাবিলিটি অফ যে এই অংশটুকু আমাকে লাগবে, তাই না? এবং এই যে প্রবাবিলিটি অফ এ যদি বলি আমি, এ হওয়ার সম্ভাবনাটা কি আসলে, আমরা যে বক্সের মতো দেখলাম না, যে B1 ব্লু, তারপর হচ্ছে B2 ব্লু, তারপর হচ্ছে BN ব্লু, এরকম দেখলাম না আগে, মনে আছে? শুধু ব্লু হওয়ার সম্ভাবনা কতটুকু, B1 ব্লু, তারপর কি B2 ডট ব্লু, তারপর BN বা BK ডট ব্লু, ঠিক আছে? তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি এখন, তাই না? ওই যে এই ফর্মুলেশন থেকে AH1, ওই যে প্রোডাক্ট টার্মটা যেটা আগে থেকে পেলাম, এই যে এখান থেকে, তাহলে আমরা সরাসরি এখন এটা লিখতে পারি যে এই যে এখান থেকে আসছে একই জিনিসই, AH1, যে এটার পরিবর্তে কি হবে, AH1 কি বলেছে, যদি মানে AH1 মানে কি বক্স, যদি B1 গিভেন ব্লু, আর প্রবাবিলিটি অফ B1, তারপর আবার কি B2 গিভেন B2 প্রবাবিলিটি অফ ব্লু, আরেকটা হচ্ছে B2 এর সমান কতটুকু, একইভাবে হচ্ছে probability of bn given bn and probability of a given bn and probability of হচ্ছে কি বলে হচ্ছে যে bk মানে হচ্ছে bn আর কি। তো এইটাকে এখন আমরা এভাবে লিখতে পারি, তাই না? আই গুলোকে সাম করে, এটাই তোমাদের বইয়ে দেওয়া আছে। ইজ ইট ওকে এভরিবডি? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন হচ্ছে আমরা এটাকে পেয়ে গেলাম, আমরা আসলে বের করতেছিলাম কি, আমাদের অবজিট ছিল যে এইটা, যে ব্লু হওয়ার চান্স কতটুকু যদি একাধিক বক্স থাকে আর কি। একাধিক বক্স মানে হচ্ছে একটা প্রবলেম, যে এটা স্যাম্পল স্পেসের মধ্যে একাধিক যদি সাবডোমেইন থাকে, কেন সংখ্যক সাবডোমেইন থাকে, এবং সাবডোমেইনগুলো সবচেয়ে ডিস্টিংক্ট বক্সের মতো, একটা বক্সের সাথে যেমন একটা বক্সের সম্পর্ক না, সেক্ষেত্রে ব্লু বল অথবা পার্টিকুলার একটা ইভেন্ট এটা হওয়ার সম্ভাবনা কত সেটা দেখলাম। এখন যদি আমরা এটাকে ফর্মুলেশনে বসিয়ে দিই, যে আমরা এটা আগে এই যে এটা পেয়ে গেছি, এ সমান সমান হচ্ছে এটা একটু আগে পেলাম আগের জায়গা থেকে, যেখান থেকে এ সমান সমান এটা পেলাম, ওকে। আর এটা সমান সমান আগে থেকে জানি, এটাও পেয়েছি, তাহলে এই দুটো উপরে বসালে হবে হচ্ছে ফাইনালি এই অংশটুকু, নিচে আসলো এটা, আর উপরে হচ্ছে তোমার এটা, ঠিক আছে কিনা দেখো তো, একটু দেখে নাও। এটা লিখতে পারি না, HI এটা সমান সমান কত, প্রবাবিলিটি অফ HI আর প্রবাবিলিটি অফ A গিভেন HI, এই জিনিসটা এখানে আছে, তার মানে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি, এইটার এটা যে একই জিনিস, এটা একই জিনিস, সুতরাং এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি, পারি না? কি ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা পারমুটেশন আর কম্বিনেশন, এটা তোমরা জানোই। এটা আমি জাস্ট হচ্ছে একটু রিভিউ করতেছি। পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে পার্থক্য কি? পারমুটেশনে হচ্ছে যে প্লেস গুলা গুরুত্বপূর্ণ না, তাই না? যেমন ধরো যাক এখানে 10টা বল আছে ডিফারেন্ট কালারের, হ্যাঁ, আর আমি যদি বলি যে এখানে 4টাকে পিক করতে পারি, কতভাবে 4টাকে পিক করতে পারি? এই 4টাকে পিক করার জন্য ধরো আমি 4টা সিট রাখলাম, সোজা কথা। 10টা বল আছে, এই 10টা বলকে রাখার জন্য আমার 4টা ছোট ছোট যে বক্স আছে, এই নিচের গুলো, এগুলো ফাঁকা বক্স, হ্যাঁ, 4টা বক্স আছে। তাহলে প্রথম বক্সে আমি 10টার মধ্যে যে কোনো একটা বল রাখতে পারি। প্রথম বক্সে 10টার মধ্যে আমি যে কোনো একটা বল রাখতে পারি, তাই না? তো প্রথম বক্সে যদি আমি একটা বল রেখে দিই, তাহলে আমার হাতে থাকবে হচ্ছে আর 9টা বল। সুতরাং দ্বিতীয় বক্সে রাখার জন্য আমার হাতে আর থাকবে হচ্ছে মোট 9টা বল। তাহলে দ্বিতীয় বক্সে আমি মোট বল রাখতে পারবো হচ্ছে 9টা। প্রথম দুটো বক্সে বল রাখার পরে আমার হাতে আর বল থাকবে হচ্ছে 8টা। তাহলে তৃতীয় বক্সে আমি 8টার মধ্যে যে কোনো একটা বল রাখতে পারবো, যে কোনো একটা। তাহলে প্রথম দ্বিতীয় 3টা বক্সের ভিতরে 3টা যদি বল রেখে দেই, তাহলে চতুর্থ বক্সের ভিতরে রাখার জন্য আমার হাতে আর থাকবে হচ্ছে 7টা বল। এই 7টা বলের মধ্যে আমি যে কোনো একটা বল রাখতে পারবো। তার মানে এই 10টার সাথে এই প্রত্যেকটা 9-এর, এই প্রতিটা 10টা বলের সাথে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা 9-এর আলাদা আলাদা কম্বিনেশন হওয়া সম্ভব, আলাদা আলাদা হওয়া সম্ভব। সুতরাং 10 × 9, তার সাথে আবার ×8, তার সাথে ×7। তাহলে আমরা যদি 8 সংখ্যক বলি, যে আমি যদি এখন বলা হয় প্রোনাউন স্টেটমেন্টে কিভাবে, যদি n সংখ্যক একটা আইটেম আছে, n সংখ্যক আইটেম থেকে 8 সংখ্যক আইটেমকে কতভাবে পিক করা যায়। তার মানে হচ্ছে n সংখ্যক আমার আইটেম আছে, আর সেগুলো রাখবার জন্য আমার 8 সংখ্যক ব্ল্যাঙ্ক বক্স আছে। এই 8 সংখ্যক ব্ল্যাঙ্ক বক্সে আমি ওই n সংখ্যক আইটেম গুলোকে কতভাবে রাখতে পারি। তাহলে প্রথম বক্সে রাখতে পারবো হচ্ছে n সংখ্যককে, দ্বিতীয় বক্সে রাখতে পারবো হচ্ছে n-1 সংখ্যককে, যে 9 যেরকম আসলো। এমনি করতে করতে একদম লাস্ট যে বক্সটা 8তম বক্স, এটা আমরা এখানে দেখো, এখানে আর এর মান কত? এখানে আর নাই, হ্যাঁ, এখানে 1 থেকে শুরু হয়েছে। তার মানে আমাদের যেটা লাস্ট বক্স হবে সেখানে থাকতে পারবে হচ্ছে r-1 সংখ্যক। এখানে আমরা 4টা বক্স ছিল, তাই না? 4টা বক্সের জন্য আমাদের আর এর মান হচ্ছে 4। যদি 4 হয় তাহলে এখানে কত আসছে? লাস্ট মানটা হচ্ছে 7। তার মানে n- কত আসছে? n-3, নট 4। মানে শুরু হয়েছে 10 থেকে। তার অর্থ হচ্ছে আর এর মান যদি যা হবে তার থেকে 1 মাইনাস হবে, লাস্ট যেটা থাকবে আর কি, লাস্ট বক্সে রাখার জন্য হাতে যে আইটেম গুলো থাকবে তার সংখ্যা হচ্ছে r-1। সুতরাং এটা ফাইনালি দাঁড়াচ্ছে n × n-1, এই করতে করতে তোমার হচ্ছে n-r+1। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, তাই না? আর যদি এটা n সংখ্যক হয়, মানে n সংখ্যক আইটেমকে n সংখ্যক ভাবে কতভাবে, n সংখ্যক ভাবে যদি অ্যারেঞ্জ করতে চাই, n সংখ্যক আইটেম, আর এখানে আমার হচ্ছে সিট হচ্ছে n সংখ্যক, এখানে আরো আছে সিট, এরকম n সংখ্যক সিট আছে। সুতরাং এটা কত হবে? 6, 7, 6, 5, 4, 3, 2, 1। তখন হয়ে যাবে এটা হচ্ছে, এটা চলতে থাকবে, হ্যাঁ, এটা n-r আছে, তারপর হবে n- এটা তো এটা গেল হচ্ছে n-r+1, পরেরটা হবে হচ্ছে n-r, তারপর একটা হবে হচ্ছে n-r-1। এমনি করতে করতে প্রসিড করতে করতে ফাইনাল হবে 1 পর্যন্ত। সেজন্য আমরা বলি হচ্ছে n = লাইক দ্যাট। এবং এটা হচ্ছে আসলে ফ্যাক্টোরিয়াল n, তাই না? এটা তোমরা জানো। এই যে পরে ফর্মুলাটা লিখছে, যদি আমার যদি 10টা মানে থাকে আর কি, সিট থাকে আর কি, 10টা বক্স থাকে, 10টা বক্সে আমি এভাবে রাখতে পারবো। সুতরাং এটা হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n পর্যন্ত। দ্যাটস ফাইন। এখন হচ্ছে এটাকে আমি সংক্ষেপে কিভাবে করতে পারি, হ্যাঁ? তুমি এখন দেখো যে এইটুকু আমাদের ফর্মুলেশন আগে করেছি, npr, এটা সমান হচ্ছে n-r+1, এইটুকু গেল। আর এই অংশটুকু কতটুকু? এখানে 4 সংখ্যক, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা বোধহয় 4 সংখ্যক হবে না, এটা হচ্ছে n-r সংখ্যক হবে। n-r সংখ্যক। n-r হবে এটা। আমার তো থেকে গেল হচ্ছে n-r।
আচ্ছা, সুতরাং আমরা এই টোটালটা স্যার হচ্ছে এখানে কত? n মাইনাস আর টি কম হবে। হ্যাঁ বলো। এখানে 8 সংখ্যক সিট আছে। হ্যাঁ, n মাইনাস এখানে 8 সংখ্যক সিট আছে, তাহলে বাকি সিট থাকলো কয়টা? n - 8 সংখ্যক। টোটাল হচ্ছে n, তাই না? তার মধ্যে আমি পিক করছি কয়টা? 8 সংখ্যক। তাহলে এখানে সিট হচ্ছে 8 সংখ্যক, 4টা। ধর আর এর মান যদি 4 হয়, তাহলে বাকি সিট কয়টা আছে? 10টা। টোটাল ছিল n টা, তাহলে হবে কত? এই 10টা আবার 10টার মধ্যে 4টা বিয়োগ দিব, তাহলে থাকবে হচ্ছে 6টা, তাই না? তাহলে কত হবে? n - 8। ঠিক আছে, এখন এখন খেয়াল করে দেখো, এই জি, স্যার। পুরোটা ছিল হচ্ছে ফ্যাক্টরিয়াল n, তাই না? যদি n সংখ্যক হতো, এই ফ্যাক্টরিয়াল n এর মধ্যে আমরা পেয়েছি হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের মানে আমরা যদি 4টা সিট করি, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, এটা আমরা পেতে চাই। তাহলে এটা যদি পেতে চাই কি হবে? তাহলে এই পুরোটা থেকে এটাকে ভাগ দিয়ে দিতে হবে, কারণ আসলে কি দুটো প্রোডাক্ট আছে, তো এটা তাহলে প্রোডাক্ট, তাই না? মানে আমরা যেটা n - 8 দিলাম, এখানে যদি এটা না লিখতাম তাহলে কি ক্রস হয়ে যেত না? এটা এখানে একটা ডট হয়ে যেত। এটা তো 4th টার্ম, তাই না? এটা 4 নাম্বার টার্মটা। তারপর 5 নাম্বার টার্মটা কি হতো? পরেরটা n - r হতো, যে টার্মটা হতো। 6 নাম্বার টার্মটা হতো n - r - 1, এরকম হতো না? জি স্যার। হ্যাঁ, তার মানে কি আমরা যদি এটা গুণ, এটা পুরোটাই গুণ আকারে আছে, প্রোডাক্ট আকারে আছে। তো আমরা যদি এখন ফ্যাক্টরিয়াল n কে, ফ্যাক্টরিয়ালটা তো পুরোটারই গুণ ছিল, ফ্যাক্টরিয়াল n থেকে যদি আমরা এইটুকু পেতে চাই, তাহলে কি হবে? এইটুকু ভাগ দিয়ে দিব এই অংশটুকু। সেজন্য আমরা কিভাবে লিখি? npr সমান সমান ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n - r এর ফ্যাক্টরিয়াল। এটা ওকে? এটা তো তোমরা পড়েছো ইন্টারমিডিয়েটে, না? জানার মতো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কম্বিনেশনটা হচ্ছে কি একই জিনিস, কিন্তু যদি ওদের অ্যারেঞ্জমেন্টটা যদি এদিক ওদিক, মানে অ্যারেঞ্জমেন্টের, মানে ধরো যে প্রথম আইটেমটা ছিল 1 নাম্বার জায়গায়, হ্যাঁ, এটা যদি 3 নাম্বার জায়গায় যায়, তাহলে আলাদা কোনো আমরা এটাকে ধরবো না, মানে আলাদা কোনো এটাকে অ্যারেঞ্জমেন্ট ধরবো না। হ্যাঁ আর আগের পেজটা একটু যাবেন স্যার, হ্যাঁ আগের পেজটা একটু যাবেন যাচ্ছে। স্যার। এখানে এই যে n মাইনাস আর পি n মাইনাস আর, এটার মান তো সরাসরি ইয়া করা যায়, এতগুলো লেখার প্রয়োজন হয় না। n মাইনাস আর থেকে কমাইতে কমাইতে, হ্যাঁ ও স্যার ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, জি স্যার। সুতরাং এখানে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ইরেসপেক্টিভ, তাই না? তার মানে দেখো, আমরা যদি এভাবে চিন্তা করি, ধরো যে এই 4টা সিট ছিল, এই 4টা সিটের মধ্যে এভাবে আমরা পেয়েছি কোন একটা পার্টিকুলার সেটে, হ্যাঁ, এই যে এই 4টা ছিল, তাহলে 10, 9, 8, 7 হলো, ভালো কথা। এখন এরা নিজেদের মধ্যে কত অ্যারেঞ্জ করতে পারে? এই যে এই 10 কিন্তু এই 4টার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারে। 10 এখানেও থাকতে পারতো, 9 ধরো যে মানে একটা আইটেম আমি ধরে নিলাম যে 4টা বল, এই যে প্রথম 4টা বল এসেছিল, নীল, হলুদ, হলুদ না, এটা কি বলবো, যাই হোক হলুদই ধরছি, হলুদ ঠিক না, এটা নীল, হলুদ, লাল আর কালো নাকি এটা। তাহলে দেখা যাবে যে নীলটা এখানেও থাকতে পারে, 9 এই পজিশনে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারে, আবার হচ্ছে এই পজিশনে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারে, আবার এই পজিশনে থাকতে পারে, 4টা পজিশন থাকতে পারে। নীল বলটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে বাকি যে 3টা বল, হ্যাঁ, তার আবার এই পজিশনে থাকতে পারে, একটা যদি ফিক্সড হয়ে যায়। ফাইনালি পরের বলটা দুটো পজিশনে, এবং লাস্ট বলটার জন্য তো একটাই সিট খালি থাকবে। একইভাবে লালের জন্য একই ঘটনা ঘটবে, আমরা যে কোনো ভাবে চিন্তা করতে পারি। প্রথমটা যে নীল হবে তা না, প্রথমটা লাল হলেও একই ঘটনা ঘটবে, প্রথমটা লাল, তারপর একটা নীল, তারপর একটা হলুদ, বা তারপর একটা হচ্ছে কালো। তার মানে কি এটা কি দাঁড়ালো? 4, 3, 2, 1। তার মানে আর এর ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে আমরা পারমুটেশনে যতগুলো অ্যারেঞ্জমেন্ট পেয়েছিলাম, তার মধ্যে এই 8 সংখ্যক যে আইটেমগুলো, তারা আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল আর ভাবে অ্যারেঞ্জ হতে পারে। আমরা পারমুটেশনে যতগুলো আইটেম পেয়েছিলাম, পারমুটেশনে মানে n সংখ্যক আইটেম থেকে 8 সংখ্যক আইটেম নিয়ে পারমুটেশনে যতগুলো অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছিলাম, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই 8 সংখ্যক আইটেম আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল আর, এই যে ফ্যাক্টোরিয়াল আর 4, 3, 2, 1, তার মানে ফ্যাক্টোরিয়াল আর সংখ্যক অ্যারেঞ্জ হতে পারে। সুতরাং এইটাকে যদি এখন আমরা আবার ভাগ দিয়ে আলাদা করে দেই, তাহলে আমাদের কম্বিনেশনটা পাবো নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টের যে চেঞ্জটা। যেমন পারমুটেশনের ক্ষেত্রে যদি নীল বলটা এখানে থাকে,
প্রথম পজিশনে থাকে এই যে যেটা ডিফল্ট যেটা আছে কি সেটা, এটা যদি থাকে তাহলে এটা একটা পারমুটেশন। আবার নীল বলটা যদি এখানে যায় আর এই বলটা যদি এখানে আসে তাহলে এটা আরেকটা পারমুটেশন। হ্যাঁ, কিন্তু এখানে আমরা তা চিন্তা করছি না, আমরা এটাকে এখন কি করতেছি, এই ফ্যাক্টরিয়াল 8 সংখ্যক দিয়ে ভাগ দিয়ে দিব। ফ্যাক্টরিয়াল 8 সংখ্যককে যদি ভাগ দিয়ে দেই, হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে এটাকে বইয়ের যে ভাষাটা আর কি, বইয়ের সাথে কম্বিনেশনকে এভাবে লিখেছে, কম্বিনেশনকে এন আর আমরা অনেক সময় সি দিয়ে লিখি, সাধারণত ইন্টারমিডিয়েট দেখে এসেছি, কিন্তু বইয়ে লিখছে হচ্ছে এন আর দিয়ে। বই যেটা লিখেছে আমি সেটাই ফলো করতেছি এখানে। তবে আসলে এটার সঙ্গে এটার মধ্যে আসলে আর ফ্যাক্টরিয়াল সংখ্যককে গুণ দিলেই আমরা এটা পাই, এনপিআর পাই। হ্যাঁ, সুতরাং আমরা এটার জন্য কি করব, এটার জন্য যেটা করতে পারি যে 8 দিয়ে ভাগ দিতে পারি। 8 দিয়ে ভাগ দেওয়ার জন্য দুটো যে এনপিআর এর দুটো ফর্মুলা ছিল, একটা হচ্ছে যে এটা তো মাইনাস হবে, হ্যাঁ এটা ইকুয়াল হয়ে গেছে, চিহ্নটা মাইনাস হবে, এটা স্যার প্লাস হবে, মাইনাস কেন স্যার? স্যার প্লাস হবে, স্যার সরি এটা প্লাস হবে, যে শিফট থেকে হয়েছে। এটা হতে পারে, অথবা আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এভাবে লিখতে পারি, মানে এই যে এইটা, হ্যাঁ এইটা এখান থেকে যদি আসি তাহলে সরাসরি লিখতে পারি। আচ্ছা, পারমুটেশন যখন হচ্ছে থিংস আর অ্যালাইক, মানে আইটেম গুলো যখন একই ধরনের হয়, হ্যাঁ তখন কি ঘটনা ঘটবে? যেমন খেয়াল করে দেখো যে পার্টিকুলার একটা মানে একটা অ্যারেঞ্জমেন্ট ধরতেছে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ একটা অ্যারেঞ্জমেন্টে দুটো বল একরকম হয়ে গেছে, যে নীল বল দুটো, এখন দুটো বল তো নিজেদের মধ্যে চেঞ্জ করলে বোঝা যাবে না যে চেঞ্জ হলো কিনা, সেজন্য দুটোকে মার্কিং করেছি। তো দুটো বলকে যদি একভাবে অ্যারেঞ্জ হয় তাহলে এটা ম্যাক্সিমাম কম্বিনেশন কত হবে? এই বলটা এদিকে আসতে পারে, এটা এখানে আসতে পারে, তাই না? এইটা আসতে পারে, তার মানে কি এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 2। দুটো বল যদি হয় দেখো ফ্যাক্টরিয়াল 2, এটা যেখানে থাকুক না কেন, এই যে পাশাপাশি আছে আর এটা ধরো যে দূরে আছে, হ্যাঁ তাই কি ঘটনা, তা হবে কত ফ্যাক্টরিয়াল 2 যে জায়গায় থাকুক না কেন। যদি তিনটা বল হয় তাহলে তিনটা বলের পসিবল অ্যারেঞ্জমেন্ট গুলো একটা হতে পারে, যে প্রথমটা ফিক্স থাকলো ফ্যাক্টরিয়াল 3, এর নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3, তাই না? প্রথমটা ফিক্স, বাকি দুটো চেঞ্জ হলো, যে বাকি দুটো চেঞ্জ হয়েছে। আবার এই যে প্রথম এবং তৃতীয়টা ফিক্স, মাঝে দ্বিতীয়টা ফিক্স, প্রথম এবং দ্বিতীয়টা চেঞ্জ হয়েছে। আর লাস্টেরটা হচ্ছে তৃতীয়টা ফিক্স নাকি তৃতীয়টা ফিক্স, প্রথম দুটো চেঞ্জ হয়েছে আর কি, তাহলে ফ্যাক্টরিয়াল 3। তার মানে হচ্ছে যদি একই ধরনের আইটেম থাকে, এন সংখ্যক আইটেমকে যদি আমরা এন সংখ্যক ভাবে সাজাতে চাই, এন সংখ্যক আইটেম থেকে এন সংখ্যক ভাবে যদি সাজাতে চাই, অ্যারেঞ্জ করতে চাই, এবং তাদের মধ্যে যদি এরকম মানে কিছু কমন আইটেম থাকে, N1 এক ধরনের, N2 আরেক ধরনের, হ্যাঁ N3 আরেক ধরনের, এরকম যদি থাকে তাহলে আমাদের ফর্মুলেশন হবে এরকম। আমরা এটাকে ভাগ দিয়ে দিব এখন সহজে, এন সংখ্যক থেকে এন সংখ্যক আইটেম নিয়ে সাজাতে চাই, কিন্তু N1 হচ্ছে নীল, ধরো নীল হচ্ছে 2টা, N2 হচ্ছে আরেকটা, লাল হচ্ছে 5টা, হ্যাঁ তাহলে এগুলো সব ফ্যাক্টরিয়াল করে তার প্রোডাক্ট বের করে তারপর প্রোডাক্টটা আমরা এই যে টোটাল নাম্বার অফ যেটা আইটেম ছিল ফ্যাক্টরিয়ালে সেটা ভাগ দিব। এই দুটো ব্যবহার করে আমরা কিছু এক্সাম্পল আজকে যাব। আমরা এ পর্যন্ত স্যাম্পল স্পেস আর স্যাম্পল পয়েন্ট গুলো দেখতে পেয়েছি, মোটামুটি ছবি এঁকে করা গেছে, কিন্তু স্যাম্পল স্পেস গুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এই বড় হয়ে গেলে এটাকে ইমাজিন করা অনেক কঠিন আসলে। তখন আমাদের অবশ্য কিছু কি বলে হচ্ছে যে দুটো রাস্তা আছে, যে একটা হচ্ছে যে সম্ভাব্য অ্যারেঞ্জমেন্ট কত হতে পারে সেটা ম্যাথমেটিক্যালি বের করা, সেটা একটা ওয়ে হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে সেটাও সম্ভব হয় না, আমাদের যেরকম ডেটা গিভেন ডেটা দেওয়া থাকে, যেমন আমি যে পজিটিভ ফলস পজিটিভ আর ফলস নেগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকচুয়াল স্যাম্পলের কথা জানি না, যেমন 10% বলা হলো ফলস নেগেটিভ, এটা কি আসলে 1000 স্যাম্পলের উপর করা হয়েছে না 1 লক্ষ নাকি 500 নাকি 50টা, উই ডোন্ট নো। আমাদের জাস্ট বলা হচ্ছে যে এরকম যদি 10টা টেস্ট করা হয় তার মধ্যে দেখা যাবে যে একটা ফলস নেগেটিভ দিচ্ছে, এরকমটা বলা হয়েছে। 10টা যদি পজিটিভ আসে তার মধ্যে একটা আসছে আসলে ফলস নেগেটিভ, এটা বলা যাচ্ছে। কিন্তু রিয়েল নাম্বার অফ টেস্ট মানে রিয়েল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস উই ডোন্ট নো, আমাদের জাস্ট যেটা বলে দেওয়া হয়েছে। তাহলে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ঘটনা ঘটতে পারে, এক আমাদের এরকম পরিষ্কার পার্সেন্টেজ বলে দিতে পারে আলাদা আলাদা ইভেন্টের প্রবাবিলিটি, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি বের করবো আর ইমাজিন করতে পারবো না। যেমন ধরা যাক এখানে একটা দেখি ফার্স্ট প্রবলেমটা,
যে 4টা কার্ডের মধ্যে ভাঁজ করা হচ্ছে একটা ব্রিজ খেলায়। ব্রিজ খেলা কি সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ধরো যে আসলে 4 জনের মধ্যে কার্ড ভাগ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এক্স্যাক্টলি 7 স্প্রেড থাকার সম্ভাবনা কতটুকু। আমরা এর আগে কিন্তু দুটো স্প্রেড পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটার একটা প্রবলেম দেখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি, তাই না? যে আমরা যদি দুটো কার্ড পিক করি, মানে একটা কার্ড পিক করলাম আবার দ্বিতীয় কার্ডটা পিক করলাম, দুটো কার্ডই পিক হওয়ার সম্ভাবনা, স্প্রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা একটা প্রবলেম দেখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে। সেখানে আমরা ইমাজিন করতে মানে মোটামুটি তো পেরেছিলাম, তাও ইট বিকামস এ ভেরি লার্জ স্যাম্পল সাইজ, মানে দেয়ার আর সো মেনি অফ স্যাম্পল পয়েন্টস ইন দ্যাট। তো এটা ইমাজিন করা কঠিন হয়ে যাচ্ছিল। ছক্কা পর্যন্ত ঠিক ছিল চিন্তা করা বা আঁকানো, তারপরে কঠিন হয়ে যায়। তো এখানে স্যাম্পল স্পেসের সাইজটা কেমন হতে পারে, ক্যান ইউ ইমাজিন, একটু বলতে পারো কেমন হতে পারে, কতগুলো স্যাম্পল পয়েন্ট একটু থাকতে পারে? মানে করে দেন না স্যার একটু। এটা মানে হচ্ছে যে ধরে নাও খুব সিম্পল ওয়েতে চিন্তা করি যে 13টা কার্ড যদি নাও হয় 52টা কার্ড থেকে, কারণ প্রত্যেকে সমান সংখ্যক কার্ড পাবে 4 জন যদি খেলে, তাহলে 13টা কার্ড যদি নাও হয় আউট অফ 52, what is the probability that exactly 7 spade, there will be exactly 7 spade। তার মানে তুমি 13টা কার্ড তুলেছো, তোমার ভাগে পড়েছে, তার মধ্যে একদম এক্স্যাক্টলি 7টা, মানে 7টাই, হ্যাঁ 7টার বেশিও না 7টার কমও না, এক্স্যাক্টলি 7টা স্প্রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, বোঝা গেছে কি মানে? স্যার এখানে স্যাম্পল স্পেস তো 52C13 হওয়ার কথা না স্যার? কত? 52C13 যে 52/13, হ্যাঁ বিশাল সাইজের স্যাম্পল স্পেস, 52C13 52C13 বিশাল সাইজের স্যাম্পল স্পেস না, এটা আসলে অনেক বড় হয়ে গেছে sample space। অনেক বড়। তার মানে আমাদের যদি আমরা চিন্তা করি তাহলে স্যাম্পল স্পেস হচ্ছে এটা। আমরা তো আসলে স্যাম্পল স্পেসের ভিতরে যে ইভেন্ট গুলো আমাদের যে কন্ডিশন আছে তার সাথে কমপ্লাই করবে, হ্যাঁ সেই দুটো রেশিও তো আসলে প্রবাবিলিটি, তাই না? টোটাল নাম্বার অফ স্যাম্পল, মানে স্যাম্পল পয়েন্ট স্যাম্পল স্পেসে, সেই স্যাম্পল স্পেসে যে সকল স্যাম্পল পয়েন্ট আমাদের কন্ডিশনকে কমপ্লাই করবে, স্যাটিসফাই করবে, সেটা রেশিও হচ্ছে কি প্রবাবিলিটি। তাহলে আমরা স্যাম্পল স্পেসটা পেয়ে গেলাম প্রথমে, সেটা হচ্ছে 52/13। আচ্ছা এইখানে একটা সমস্যা হয়েছে ইকুয়েশন লিখতে গিয়ে, যে মাঝখানের এই দাগটা কিন্তু হবে না আসলে, হ্যাঁ এখানে একটা দাগ চলে এসছে, এই তাহলে দাগ, স্যার ডিজায়ার্ড প্রবাবিলিটি 13C7 হওয়ার কথা না, তো 13C6 আবার হলো কেন? হ্যাঁ না, ওটা আসছি না, এই দাগটা হবে না, এটাকে একটু একটু মাথায় রেখো, হ্যাঁ আমি যে ইকুয়েশনটা ব্যবহার করেছি, যে এডিটরটা, এই দাগটা চলে আসতেছে, এটা কি হবে, অন্য কোনো একটা কিছু ব্যবহার করতে হবে। মানে কনভেনশন যেটা হচ্ছে, এটা ইসের কনভেনশনটা হচ্ছে এটা, আমরা যেটা লিখি হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এই যে মাঝখানে দাগ নাই, হ্যাঁ এই যে দাগটা থাকবে না, দাগ দেখে মনে হচ্ছে ডিভিশন হয়ে গেছে, এটা ডিভিশন না কিন্তু আসলে মাঝখানে দাগটা নাই, আমি এডিট করে নেব পরে এটা। তো এনিওয়ে এটা মানে হচ্ছে আসলে এইটুক ঠিক আছে, এটুক তোমরা নিজেরাই বের করেছো, সেটা হচ্ছে 52C13, এটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল স্পেস, তাই না এই মুহূর্তে? আচ্ছা এই স্যাম্পল স্পেসের মধ্যে, এই স্যাম্পল স্পেসের মধ্যে আমার হচ্ছে 7টা এক্স্যাক্টলি 7টা স্পেড আসার সম্ভাবনা কতটুকু? 7টা স্পেড কোথা থেকে আসবে? 13টা স্পেডের বাইরে তো আসতে পারে না। 52টা কার্ডের মধ্যে যে 13টা ছিল, সেই 13টা থেকে তো 7টা স্পেড আসবে, তার বাইরে কি আসার সম্ভাবনা আছে? না না স্যার। স্যার, তাহলে ওই 13টা স্পেড থেকে 7টা স্পেড আসার চান্স কতটুকু? তাহলে কত হবে? 13 চান্স কতটুকু? চান্স কতটা? কতভাবে আসা যায়, কতভাবে আসা যায়? কত হবে, রাইট, 13C7 হ্যাঁ হ্যাঁ চান্স কতটা বলা যাবে না, এটা টোটাল নাম্বার, চান্স হচ্ছে রেশিও, তাই না? আমরা রেশিওতে যাব না, এটা হচ্ছে টোটাল নাম্বার, টোটাল নাম্বার অফ পয়েন্টস, স্যাম্পল পয়েন্টস। তাহলে 13/7 হবে, ইজ ইট ওকে? জি স্যার। প্রোভাইডেড দ্যাট জি স্যার তার সাথে কি প্রোডাক্ট হবে, মানে 7টার মধ্যে 7টা তো স্পেড, তার মানে বাকি 6টা আর 6টা অন্য কার্ড। অন্য কার্ড, 6টা অন্য কার্ড কোন জায়গা থেকে আসবে? 39টা থেকে। জি স্যার, তাহলে তাদের মধ্যে কম্বিনেশন কি হবে? এইটা গুণিত এইটা, এই যে 13/7 মাল্টিপ্লাইড বাই 39/6, তাহলে এই জি স্যার। কম্বিনেশনে হচ্ছে আসলে 7টা স্পেড আসতে পারবে, এক্স্যাক্টলি 7টা, কিন্তু মাইন্ড ইট এক্স্যাক্টলি 7টা, 7টার কমও না বেশিও না।
তাহলে এইটা হচ্ছে আমাদেরকে এইটা যে মাল্টিপ্লাই করলে যেটা পাবো, এই যে যেটা পেলাম, এই মাল্টিপ্লাইটা ভ্যালু হচ্ছে আমাদের স্যাটিসফাইড স্যাম্পল পয়েন্ট, যে স্যাম্পল পয়েন্টগুলো স্যাটিসফাই করেছে। আর টোটাল নাম্বার স্যাম্পল পয়েন্টস হচ্ছে এইটা। তাহলে এই দুটোকে যদি আমরা মানে ই করি, স্যার এটা 13 6 হলো কেন? তেরো ছয় কেন স্যার ওখানে? 39 হলো না ও আচ্ছা স্যার? আচ্ছা, সরি 39, 39 ডিভাইডেড 6 হবে না? হ্যাঁ সরি 39 হবে, লিখতে বলেছে। স্যার ওইটা কেন লিখতেছেন আমি বুঝতেছি না স্যার। এখানে ওই যে 39 বাই কি যেন, 6 এটা 39 হবে। বইয়ের যেটা আছে না, ওই লেখাগুলো খুবই অস্পষ্ট। হ্যাঁ, আমি ওই যে দুই একবার কপি করেছিলাম আগের ক্লাসগুলোতে, মানে আমার খুব একটা পছন্দ হয় না, মানে এত অস্পষ্ট লেখা দেখতে ভালো লাগে না। সেজন্য নিজেই সব এগুলো আবার লিখতেছি, লিখতে গিয়ে আসলে ভুল হচ্ছে, এটা ঠিক, সরি ফর দ্যাট। নিজে আবার টাইপ করছি, কপি পেস্ট করে দেওয়া যেত বই থেকে সরাসরি। খুব অস্পষ্ট। এবং এইটা কি কোনো সূত্র থেকে আসলো স্যার? আমি বুঝলাম না স্যার এটা লাস্টের কোনটা লাস্টের দ্যাট ডিজায়ারেড। আচ্ছা, ডিজাইনটা কি হবে? এটা তো আমাদের হচ্ছে এখন 7টা স্টেট এবং 6টা নন স্টেট। এটাকে যদি আমরা গুণ দিই, সেটার যে আউটকামটা, সেটার অর্থটা কি? 7টা স্টেট এবং 6টা নন স্টেট কতভাবে আসতে পারে? 7টা স্টেট মানে এই যে 13টা, এই যে 13টা আছে না, এই 13 টাকাটা আমরা পাচ্ছি, 52টার মধ্যে 13টা, এই 13টার মধ্যে 7টা স্টেট স্টেট আসলে তো স্যার নন স্টেট তো অটোমেটিক আসবে। অনেকভাবে আসতে পারে না, আসলেও ঠিক আছে, কিন্তু অনেকভাবে আসতে পারে না। ধরো 7টা স্যার স্টেট বুঝতে আছে, পারছি। সেটা তো অনেকভাবে আসতে পারে, তাই না? সেটা তাহলে গুণ হবে 7টার সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে তোমার হচ্ছে স্যাটিসফাইড, যেটা মানে আর কি স্যাম্পল পয়েন্টস, আর এটা হচ্ছে টোটাল স্যাম্পল পয়েন্টস। তাহলে এই দুটো রেশিও হচ্ছে প্রবাবিলিটি, তাই না? যতগুলো স্যাম্পল পয়েন্ট থাকবে তার মধ্যে স্যাটিসফাই করবে যে কটা স্যাম্পল পয়েন্ট, সেই দুটো রেশিও হচ্ছে প্রবাবিলিটি। এবার ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি স্যার, আমি ওই যে বিষয়টা বুঝি নাই তখন। আচ্ছা, প্রবলেম বি হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেটা বলতেছে একটু আচ্ছা, এই ভাষাগুলো আসলে খুব মানে প্রতিটা শব্দই ভাষাতে আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু এদিক ওদিক হলে এটার অর্থ আলাদা হয়ে যায়। তুমি একটু আগে দেখো তো এটা বুঝতে পারছো কিনা, তারপর আমি কথাটা বলি। এখানে কি বুঝেছো আমাকে একটু আগে দেখে ইসে বলবে, আলাদা আলাদা ভাবে বলবে। 3জন, শিমলা বলবে, আর হচ্ছে যে আশিক বলবে, আর নরিন বলবে, আলাদা আলাদা ভাবে। কি বুঝলে 3জন? সর্বোচ্চ একটা এসি পাওয়ার হ্যাঁ, এটা হলো। হ্যাঁ, আর কি মানে? আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চ মানে এর মানে বেশি তুমি জিরোটাও পেতে পারো, সেটা সমস্যা জিরোটা নেই, পেতে পারি, এর এটা বেশি হচ্ছে হতে পারবে না। গুরুত্বপূর্ণ। আশিক আছো? স্যার স্যার এখানে মানে হচ্ছে কি কেউ একজন, আমিও এটাই বুঝছি স্যার, যে নরিন সর্বোচ্চ একটা নরিন হ্যাঁ স্যার, জিরো ডিফার। হ্যাঁ, 4টা টেক্কা থেকে যে কোনো একটা, ওটা আসলেই আসতেই না হবে। আসলেও কিন্তু হবে, না আসলেও হবে না, মানে অন্যটা না আসলে এট বেস্ট বলেছে, কিন্তু কথাটা খেয়াল করে, এট বেস্ট তার মানে সর্বোচ্চ একটা, তার মানে না আসলেও অসুবিধা নাই, এট মোস্ট হচ্ছে 1, যদি না আসে তাও সমস্যা নেই। মানে 13টা কার্ড নিলে এট মোস্ট একটা আচ্ছা। এসে আসার সম্ভাবনা কত? সর্বোচ্চ এতটাই সর্বোচ্চ আসতে 1 পারবে, বা 0টা দুটাই হয়। মানে হয় জিরোটা নাহলে 1টা। হ্যাঁ, তার মানে হচ্ছে যে কখনো আসবে না। হ্যাঁ, যে তোমার হচ্ছে যে না আসতে পারে, এটা ওকে, কিন্তু 2টা কখনো টেক্কা আসবে না, বা 3টা টেক্কা আসবে না, বা 4টা টেক্কা আসবে না, ব্যাপারটা এরকম না জি স্যার। হ্যাঁ স্যার, নরিন? 4C1, হ্যাঁ, আর পরে ওটা আলাদা করে যোগ করে দিতে হবে স্যার। আলাদা করে যোগ করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, বোঝা গেছে কি? মানে 2টা টেক্কা, 3টা টেক্কা, 4টা টেক্কা এলাও করবে না, হয় টেক্কা আসলে একটা, না আসলে না আসবে, সমস্যা নেই, ব্যাপারটা এরকম। কিন্তু এটা আমারও প্রথমে একটু, আমি মানে প্রথমে যখন প্রজেক্টটা পড়ি আমার কাছে একটু লাগছিল যে আসলে কি বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরে ঠিক হয়েছে আর কি। তাহলে তো আগের মতনই ব্যাপারটা, যে কমপক্ষে একটা টেক্কা আসার জন্য ডোমেনের সাইজ কত? 4টা। এটা তো প্রথমটাকে স্যাম্পল স্পেস ঠিকই আছে, 15 13, এটা তোমরা নিজেরাও পারতেছো। আর এখানে কি দাঁড়াচ্ছে, যে 4টার মধ্যে একটা, তাই না? কারণ এজ তো আছে, সম্ভাবনা আছে 4টা। আগে কি ছিল? আগে 13টার মধ্যে আসছিল কয়টা? 13টার মধ্যে 7টা স্পেড ছিল, তার মধ্যে 13টা স্পেড ছিল, তার মধ্যে 7টা। তাহলে এখানে হচ্ছে 4টা টেক্কা, তার মধ্যে একটা, ঠিক না?
আবার এখানে কি ছিল যে 13টা যদি বাদ দিই 52টা থেকে তাহলে কত 39টা থাকে। 39টার মধ্যে তাহলে 6টা হবে, কারণ আমার টোটাল ছিল হচ্ছে 7টা, এই 13টা, তার মধ্যে 7টা চলে গেছে স্পেডে, তাহলে থাকলো কয়টা 6টা। এখন হচ্ছে আমার এখানে মোট 13টা কার্ড আছে, 13টা কার্ডের মধ্যে একটা চলে গেছে স্পেডে, হ্যাঁ স্পেড না, এই যে কি যেন বলে এটাকে, টেক্কাতে একটা চলে গেছে, 4টা টেক্কা আছে, 4টার মধ্যে একটা টেক্কা খালি পেলাম, তাহলে থাকলো কয়টা 12টা, আর রিমেনিং করে থাকবে 48টা, এই যে 4 আর 12 মিলে মানে 52। তাহলে এই দুটাকে যেটা মাল্টিপ্লাই করব, সেই দুটা মাল্টিপ্লাই কি বলবে যে এক্স্যাক্টলি একটা টেক্কা থাকবে। আগে কি ছিল, এক্স্যাক্টলি 7টা স্পেড, এক্স্যাক্টলি 7টা স্পেস, এটার জন্য ছিল এটা। একই রকম দুটোর সাথে এই অংশটুকু মিল আছে, এক্স্যাক্টলি একটা টেক্কা আছে এই অংশটুকুতে, আর তার সাথে এই টেক্কাই নাই, টেক্কাই নাই, এদের সংখ্যা কয়টা 48টা। জি স্যার 48 সে 12 13 হবে না? তার নিচে আবার একটু ঝামেলা হয়েছে, ওখানে হ্যাঁ আপনি এটা গুণ 30 দিয়ে দিয়েছেন। 13 হবে, 13 হবে, এটা 13 হবে, রাইট 13 তো হবে। এখানে গুণের ক্ষেত্রে হয়তো 13 আর হবে। না না 13 হবে, 35 13 হবে, ইউ আর রাইট 13 হবে, লিখতে ভুল করছি। কপি পেস্ট করি তো, ধরো যে একটা লিখে কপি পেস্ট করে এডিট করি, তো এডিট করতে গিয়ে মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে, সরি। এই কপি পেস্টের অনেক সমস্যা আর কি, ভালো দিকও আছে খারাপ দিকও আছে, তাই না? সবকিছু স্যার প্লাস হবে একই সাথে, কোনটা প্লাস হয়ে যাবে? কোনটা? ও প্লাস হবে, স্যার এটা গুণ এখানে হবে। যেটা হ্যাঁ এটা প্লাস হবে, এটা গুণ হবে না, এটা হবে না। আর এখানে 3টে গুণ হচ্ছে কেন স্যার, 2টা না হয়? না এটা গুণ হবে না, এটা গুণ হবে না, এটা প্লাস হবে। স্যার বুঝতেছি না স্যার। স্যার আরেকটা মিস্টেক আছে, ওই যে একদম লাস্ট লাইনে নাম্বার অফ ওয়ার্ডস অফ চুজিং, একদম লাস্ট লাইন আর এর আগের লাইনটা সেম হয়ে গেছে, লাস্টের লাইনটা 13টা ছিল, 13টার কথা হবে আচ্ছা লাস্ট আচ্ছা লাইনে। এটা ঠিক বলছো। এই জন্য অনেক সময় স্লাইড গুলো বলি না যে আগে দিতে চাই না, মানে যেগুলো নিজে তৈরি করি এগুলো মানে ভুল হয়ে যায়, হ্যাঁ কারণ অনেক স্লাইড তো, হ্যাঁ এটা রেডিমেড থাকলে অনেক সময় সমস্যা হয় যে সোর্স থেকে অনেক সময় ভুল ডাউনলোড করা হয়, সেটা একটা সমস্যা থাকে, নিজে করতে গেলে ভুল বেশি চলে আসে। এনিওয়ে স্যার যে ফ্যাক্টরিয়াল এখানে এখন আরো আছে আছে, স্যার, factorial ঝামেলা আরো এখানে 2টা দুইটা, আছে স্যার। 3টা আছে স্যার এখনো। এই যে ক্যালকুলেশনের এখানে স্যার একই লাইনে আপনি একটু একই লাইনে ডান রাইটে সাইডে যান। এই লাইনে কোনটাতে ভুল আছে আবার? যে লাইনে ছিলেন যে স্যার লাইনে এটাই। একটু এডিট করছেন এটাতেই 48/12 দিয়ে রাখছেন, আচ্ছা এখানে 12 13 দিয়ে হয়েছে। 13 আর ফ্যাক্টরিয়ালের এখানেও 13 হয়েছে। ভেরি গুড। একদিক দিয়ে ভুলের একদিক দিয়ে ভালো হচ্ছে, তোমাদের ব্রেনস্টর্মিংটা ভালো হচ্ছে, তাই না? ধরতে পারছো, দিস ইজ এ গুড থিং। 13 ফ্যাক্টরিয়াল হবে স্যার। 13 ফ্যাক্টরিয়াল না, এটা তো 13 ফ্যাক্টরিয়াল না, এটা 13ই, এটা কনভেনশন, এটার মানে হচ্ছে পাশে একটা স্যার, 48 ওটা না, ওটা না স্যার স্যার, ওটা না, পাশে, ওর পাশে, ইকুয়ালের পরে ইকুয়ালের পরে আচ্ছা স্যার আচ্ছা ইকুয়ালের পাশে, রাইট। 35 হবে একটা। এটা না, এটা জি স্যার, তাহলে এটা যদি 13 35 হবে। হয় তাহলে হবে তো 35 হবে এখানে। 35। ভেরি গুড, তোমাদের আর রেসপন্স। নিচে কিভাবে লিখলেন বুঝলাম না স্যার। কোনটা কোনটা কোনটা? এই নিচে একবারে এই যে এটা কে বোঝাবে? the desired probability, কে বোঝাবে দেখি তো একটু। তোমাকে কি সেদিন বুঝিয়েছিল তারেক ওরা, ওই যে ঈশ্বর বোঝে বিপাশা আর কি আর শিমলা? আমি ওটা নিজে নিজে বুঝতে পারছি। নিজে বুঝতে পারছো? ওকে আচ্ছা, এবার কে বোঝাবে দেখি আজকে এটা? শিমলা বোঝাবে? স্যার আপনি বললেই তো হয়, বোঝানোর দরকার কি স্যার ওদের? হ্যাঁ ওদেরটা দেখি ওরা কতটুকু বুঝেছে সেজন্য। আচ্ছা এইটা কি বুঝেছো এই অংশটুকু তারেক? এটা এই যে আমার মাউস জি ঘুরছে। স্যার ওটা স্যার আপনি বুঝছি। বললে আমি বলবো। আচ্ছা এইটা নিচেরটা বুঝেছো? এটা আচ্ছা তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, একটু এই যে বিষয়টা একটু বলেন না স্যার, ক্লিয়ার এই ভাবে প্রবলেম, একটু। এই প্রবলেমটা মানে কি? এই প্রবলেমটার মানে আগের প্রবলেমটা বুঝছি স্যার। আগের প্রবলেমটার বলো তো যে এক্স্যাক্টলি 7 স্পেড থাকবে কয়টা, সেটা হচ্ছে পার্ট, তাই না? আর এখানে প্রবলেম দুটো পার্ট আছে, এক্স্যাক্টলি 1 টেক্কা হতে হবে, 1 এস হতে হবে, অথবা এস না থাকলেও চলবে। এক্স্যাক্টলি 1 এস হতে হবে অথবা এস না থাকলেও চলবে। তাহলে এক্স্যাক্টলি 1 এস কতটুকু হবে? এইটুকু হচ্ছে এক্স্যাক্টলি 1 এস, এই যে এইটুকু, এটা হচ্ছে এক্স্যাক্টলি 1 এস। আর 1 এস যদি নাও থাকে শেষ সম্ভাবনা কতটুকু?
এই যে 13 মানে স্যার এবার বুঝতে পারছি স্যার। বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে। তবে হচ্ছে কি যে স্যার আমি একটু কম বুঝি তো স্যার, মানে না, কম না, এটা বুঝতে একটু আমার সময় লাগে। এটা ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকে এইটুকুই আসলে, আর নাই। হ্যাঁ, তো এখানে যে তোমাদের নিজেদের মধ্যে